একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছে আপনাদের সাথে আছি আমি, ফাইসাল রায়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। তার সাথে আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার গুঞ্জনের মধ্যেই বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় নতুন কমিটি এখনো ঘোষণা হয়নি, বরং প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারাও। বিভ্রান্তি আরও জোরালো হয় যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রিকেটারদের অভিনন্দন জানানোর আসল দৃশ্য বিকৃত করে ভিন্ন ব্যক্তির ছবি জুড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সালমান শাহ হত্যার মামলায় অভিনেতা ডনকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতেও ছড়ানো হয়েছে ভুয়া তথ্য, অথচ আদালত তাকে শুধু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার গুঞ্জনের মধ্যে বিএনপির নামে 7 সদস্যের নতুন কমিটি অনুমোদনের দাবি করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আমানুল্লাহ আমানকে সভাপতি ও মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করার কথা বলা হলেও অনুসন্ধানে দেখা যায় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি এখনো ঘোষণাই করা হয়নি। বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলেও 14 আগস্ট এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও এটিকে ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছেন। এই গুজবের পরপরই লোডশেডিং ও বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের নামে একটি ভুয়া মন্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়ে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি, বরং 16 আগস্টের একটি ভিডিও বার্তায় জাহিদুর রহমান জনভোগান্তির কথা স্বীকার করে জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশের বিষয়টি জানান। মূলত ফটোকার্ডটির সূত্রপাত একটি প্যারোডি বা স্যাটিয়ার পেজ থেকে। ওদিকে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রিকেটারদের অভিনন্দন জানানোর দৃশ্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে। প্রচারিত ছবিতে ভিন্ন এক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথা বলার দৃশ্যটি দেখানো হলেও আসল দৃশ্যে তিনি ভিডিও কলে ক্রিকেটারদের অভিনন্দন জানান। বিকৃত ছবিতে থাকা ব্যক্তির ছবিটি ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির একটি ছবি থেকে সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে জড়িয়ে প্রচারিত ছবিটি সম্পাদিত ও বিভ্রান্তিকর। শুধু তাই নয়, সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিটিও সম্পূর্ণ এআই দিয়ে তৈরি এবং দাবিটিও সম্পূর্ণ বানোয়াট। যাচাই করে দেখা যায় আদালত এখনও ডনের কোনো সাজা ঘোষণা করেনি, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত গত 9 আগস্ট বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের শাপলা সেলে রাখা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনাগুলোকে ঘিরেই ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে কোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত হবেন আমাদের অতিথি আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। যুক্ত হচ্ছে তার সাথে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আমরা প্রথমেই প্রতিবেদনটি দেখছিলাম, বেশ কিছু দিক এখানে তুলে এসেছে। আমরা বিএনপির মানুষ এবং এছাড়াও নানা ধরনের বিষয়গুলো নিয়ে আমরা প্রসঙ্গ উঠে আসতে দেখছি আজকের প্রতিবেদনে। একটু আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের বর্তমান যে পরিস্থিতি, ভাইরাল হওয়া ভুয়া এবং অপতথ্য অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতি এবং নীতি নির্ধারণ থেকে প্রভাব রাখে, কি ধরনের প্রভাব আমাদের দেশে রাখছে জানাবেন। ধন্যবাদ আপনাকে এবং 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার ক্ষমতায় আছে, তাদের যে বিপুল জনপ্রিয়তা তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য
এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকার বিরোধী কিছু অপশক্তি, বিশেষ করে রাজনৈতিক অপশক্তি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কিংবা বাংলাদেশ সরকার বলেন, মন্ত্রী বলেন, কিংবা যে সমস্ত হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তি, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা নেগেটিভ তৈরি করা হয়েছে, রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, যাতে সরকারের জনপ্রিয়তা নষ্ট হয়। সেটার অংশ হিসেবেই কিন্তু এই সমস্ত প্রোপাগান্ডা তৈরি হচ্ছে। আর চিত্রনায়ক সালমান শাহর যে ব্যাপারটি, সেটা হচ্ছে কি, তিনি তো বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং তার অকাল মৃত্যু হয়েছে, এবং তিনি অনেকেই বিশ্বাস করেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং সেটা শেষ পর্যন্ত হত্যাকাণ্ড হিসেবে মামলা রুজু হয়েছে এবং কিছু আসামি অলরেডি গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে আমরা যে ডনের কথা জানলাম, সেজন্য তার যে জনপ্রিয়তা, তার যে ভাবমূর্তি, তার যে ইমেজ, সেটার জন্যই কিন্তু মানুষের যে আবেগ অনুভূতি, সেটাকে পুঁজি করে কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, যাতে করে মানুষ আবেগপ্রবণ হয়ে সেটা বিশ্বাস করে এবং বেশি ভিউ বাণিজ্য হয়, যেটা হচ্ছে ডক্টর আক্কাস আহমেদ, আমরা এই বিষয়টা নিয়ে সালমান শাহর প্রসঙ্গটা নিয়ে আসবো, কিন্তু তার আগে আমি একটু আমাদের রাজনৈতিক কিছু প্রসঙ্গ নিয়ে একটু আলাপ করে যেতে চাই। সেটা হচ্ছে, প্রথমে আমরা যে প্রতিবেদনটা দেখছিলাম সেখানেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটা ডিফেক্ট ভিডিও আমরা বেশ প্রচারিত হতে দেখেছি অপতথ্য হিসেবে, যেটা তিনি আসলে আমাদের দেশের ক্রিকেটারদেরকে অভিনন্দন জানানোর জন্য যে ছবিটি ছিল সেটাকে এআই সম্পাদনার মাধ্যমে একটা ভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একটা বিভ্রান্তিকর জায়গা তৈরি করা হচ্ছে। এই যে আসল ছবিকে আসল ছবি দিয়ে একটা অন্য ছবি তৈরি করার যে এই যে ব্যাপারটা এখন আমাদের এখানে সবচেয়ে বেশি তৈরি হয়েছে, আপনি কি মনে করেন এটা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক যে কাঠামো সেটার উপরে নেতিবাচক প্রভাব ফেলছে না? ডেফিনেটলি এটা তো ধরেন, আমি যেটা মনে করি যে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ইমেজ, তার যে একটি যে ব্যক্তিত্ব এবং তার যে জনপ্রিয়তা, সেটার প্রতি অনেকে কিন্তু ঈর্ষান্বিত। তারা অনেকেই সেটা ভালোভাবে নিচ্ছে না, সহ্য করতে পারতেছে না। বিশেষ করে যে সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি এবং যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী, তারা কিন্তু সহ্য করতে পারতেছে না। সেই জন্য তারা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিতর্কিত করবার জন্য, তার ইমেজ ক্ষুণ্ণ করবার জন্য বিভিন্ন ধরনের ফলস নেগেটিভ তৈরি করতেছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, এবং সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এআই জেনারেটেড ফেক নিউজ এবং ফেক কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, যার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং জনগণকে বোঝানো হচ্ছে যে সরকারের যে এই যে গত 6 মাস পর্যন্ত সরকার ক্ষমতায় আছে, সুন্দরভাবে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু এই যে সরকারের যে অর্জনগুলো, দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক সংহতিকরণ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে। ডক্টর আক্কাস আহমেদ, তাহলে আপনি কি মনে করেন এই ধরনের অপতথ্য গুজব আসলে কারা ছড়াচ্ছে? কারণ একটা দেশে একটা গণতান্ত্রিক সরকার চলবে, সেটা যদি ভালো করে চলে দেশের জনগণ, দেশের কাঠামো এবং দেশের ভবিষ্যতের জন্যই তো ভালো। তারপরেও এই ধরনের অপতথ্য আসলে কেন ছড়ানো হয়, উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে যে মূলত বিষয়টা হচ্ছে কি, রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য। রাজনৈতিক স্বার্থ বলতে, এখন দেশে তো, আমাদের বাংলাদেশ তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, অনেক মতাদর্শের মানুষ এখানে আছে। এখন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আছে। এখন আমরা যদি দেখি যে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম বা তাদের নেতৃত্বে যে 11 দলীয় জোট, তারা আছে। আবার সরকারের বাইরে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, বা তাদের যে সমস্ত তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে, কর্মী সমর্থক আছে, এবং তাদের জোটবদ্ধ যে সমস্ত রাজনৈতিক দলগুলো, শরিক দলগুলো, তারা আছে। তারা কিন্তু চায় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল হিসেবে দীর্ঘদিন তারা ক্ষমতায় টিকে থাকুক এবং সরকার সফল হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান সফল হোক, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, অর্থনৈতিক উন্নয়ন আসুক, সমৃদ্ধি আসুক, শান্তি আসুক এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। সেটা কিন্তু তারা চায় না। সেটা তো অনেকেরই আসলে উদ্দেশ্যের মধ্যে থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে অধ্যাপক ডক্টর আক্কাস, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি আপনার কাছে একটু বিষয়টা নিয়ে একটু সমাধান জানতে চাই। ধরুন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে
একটা এরকম সরকারের বিপক্ষে যদি এরকম আমরা মানে অপতথ্য বা গুজবগুলো যদি দেখতে পাই, তাহলে একজন বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন এটা কোন কাঠামোতে আসলে সমাধানের দিকে যাওয়া উচিত? কারণ একজন গণতান্ত্রিক সরকারকে তো এমন একটা জায়গায় থাকতে হবে যাতে বাক স্বাধীনতাও বাধা না পায়, আবার গুজবও না রটায়। কি করা যেতে পারে? ধন্যবাদ। এটা হচ্ছে যে কি, এটা আসলে এই সমস্যাটা শুধু আমাদের দেশে না। আপনি দেখবেন যে ভারতীয়, সেখানে ন্যাশনাল কংগ্রেস আছে, আবার ভারতীয় জনতা পার্টি আছে, আবার তৃণমূল কংগ্রেস আছে, বা আরো বিভিন্ন সমাজবাদী দল আছে, কমিউনিস্ট পার্টি আছে। সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শ ভিত্তিক যে বিরোধ সেটা আছে। সে বিভিন্ন ফলস নেগেটিভ সেখানেও হয়, পাকিস্তানেও হয়। ইভেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ রাজনৈতিক যে ব্যবস্থা, সেখানে যে ডেমোক্রেট পার্টি এবং সেখানে যে রিপাবলিকান পার্টি, তাদের মধ্যেও কিন্তু ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে আপনার তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে, আবার বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করে। অর্থাৎ একটি দল আরেকটি দলকে যত বেশি জনবিচ্ছিন্ন করা যায়, বিভিন্ন মিথ্যাচার এবং ডিসইনফরমেশন তৈরি করে সেটা যদি জনমত তৈরি করা যায় এবং নিজেদের দলের জনপ্রিয়তা বাড়ানো যায়, সেটার জন্য কিন্তু তারা করে। এবং আমাদের দেশেও কিন্তু এর বাইরে না। আমি যে এই আওয়ামী লীগের কথা বললাম, তারা কিন্তু সবসময় ভারতে কিছু আছে, বাংলাদেশে আছে, তারা সবসময় চাচ্ছে যে বর্তমান তারেক রহমানের সরকারের পতন হোক এবং সরকারের স্থিতিশীলতা অর্জন না করুক। সেজন্য তারা বিভিন্ন মিথ্যাচার প্রোপাগান্ডা তৈরি করে যাচ্ছে। তবে আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে কি, আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। প্রয়োজনে আমাদের পার্লামেন্ট এখন অ্যাক্টিভ আছে, সেই পার্লামেন্টে নতুন নতুন আইন প্রণয়ন করা যেতে পারে এবং সেই আইনের যথাযথ বাস্তবায়ন করার মধ্য দিয়ে, বিশেষ করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে যে সমস্ত মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, সেগুলোর ব্যাপারে ফ্যাক্ট চেকিং করে সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া এবং আইনের যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে এই দেশে আমি মনে করি যে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা, যেগুলো সরকার বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতান্ত্রিক অগ্রযাত্রা বিরোধী, এই সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য সরকার চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাহলে পাশাপাশি আপনি যেটা বলেছেন, ডক্টর আক্কাস, এই যে আপনি বলছিলেন যে সমাধানগুলোর কথা আপনি বললেন, আমাদের নীতিমালার মধ্যে পরিবর্তন আনা এবং সংস্কার করা, এছাড়া সচেতনতা তৈরি করা, এই যে বিষয়গুলো, এটা তো আসলে সবারই জানা। তারপরেও আপনি কি দেখছেন এই বিষয়গুলো নিয়ে কি কোনো ধরনের কার্যক্রম বা পরিকল্পনা সরকার কি নিচ্ছে? কোনো ধরনের পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে যে মনে হচ্ছে না এই পদক্ষেপটা আসলে ভালো হয়েছে? এইগুলো নিয়ে কি দেখলেন? না, সরকার বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট, সেটা কিন্তু অলরেডি কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু নীতি পলিসি মেকিং এর বিষয়গুলো আলোচনা হয় যে কিভাবে। তথ্যমন্ত্রীও এটি সংসদে বেশ কয়েকবারও কিন্তু তুলে ধরেছেন এবং সাংবাদিকদেরও কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের যে আইনটা রয়েছে, ডিজিটাল সিকিউরিটি আইন, সেটাও নিয়ে সংস্কার এবং পরিমার্জন করা হবে। তারপর আসলে কতটুকু সময় লাগবে আসলে আইনটা? এখানে একটি কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমাদের দেশ তো উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। আমাদের যেটা আমরা বলি যে উদারতাবাদ, লিবারালিজম, যেটা হচ্ছে যে বিরোধী দল এবং সরকারি দল এবং সমস্ত রাজনৈতিক দল, যেটা হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, যেটা গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে সরকারের আসলে যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারনৈতিক রাজনৈতিক দল। এটা কিন্তু চরমপন্থী কোনো রাজনৈতিক দল না, এটা কিন্তু এক্সট্রিম কোনো রাজনৈতিক দল না। ফলে এখানে তারা কিন্তু বিরোধী দলের যে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এই সবগুলো আসলে মেনে নিয়েই আসলে সরকারকে আসলে কাজটা করতে হচ্ছে। অধ্যাপক ডক্টর আক্কাস, মূলত যে বিষয়ে আমি জানতে চাই, এই যে ডিজিটাল আইনের সংস্কার, এর প্রক্রিয়া, এবং এছাড়া আমরা নানা সময় দেখেছি গুজব এবং অপতথ্য নিয়ে স্পষ্ট প্রমাণ থাকার পরও অনেক সময়ই দেখা গিয়েছে যে সেটা নিয়ে খুব কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপনি কি মনে করেন এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে কঠোরতা না নেওয়া আসলে বিষয়টাকে একটু সহজ করে দেখার বিষয়, যাতে গণতান্ত্রিক সরকার নিয়ে আসলে কেউ আঙ্গুল তুলতে না পারে? এই ধরনের কোনো কারণে কি এই ধরনের অপরাধকে একটুখানি আড়াল করে রাখা হচ্ছে বা মনে করেন হালকাভাবে দেখা হচ্ছে? কি মনে করেন? একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং পরবর্তীতে যেটা যে রাজনৈতিক পরিক্রমা বা রাজনৈতিক যে বিবর্তন আমাদের দেশে হয়েছে, এখনো কিন্তু বাংলাদেশের সত্যিকারের যে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, সেটা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তো এটা হচ্ছে যে একটা ডিলেমার মতো, একটা উভয় সংকট, যে একদিকে গণতান্ত্রিক সংস্কৃতি, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মানবাধিকার এবং উদারনৈতিক চিন্তা চেতনা সেটা অব্যাহত রাখা, আরেকদিকে হচ্ছে কি মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মানবাধিকার এগুলোর উপরে চাপ সৃষ্টি করা। এটা আসলে একটা ডিলেমা। তবে আমি মনে করি যে যদি বাংলাদেশের যে মানুষের যে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন কিংবা দেশদ্রোহিতার মতো অভিযোগ এবং বিশেষ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহিষ্ণুতা এবং ইত্যাদি বিষয়গুলো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই সেক্ষেত্রে কঠোর আইনের প্রয়োগ করার কোনো বিকল্প নেই। আমি এখানে একটা উদাহরণ দিই। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র চাইনা, চীন যেটা আমরা বলি যে ওয়ান পার্টি ডমিনেটেড কান্ট্রি, একটি মাত্র রাজনৈতিক দল চাইনিজ কমিউনিস্ট পার্টি, যেটা ওই 1949 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্ষমতায় আছে, এবং এই একটি মাত্র রাজনৈতিক দল তাদের দেশের যে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে চীন, তারা কিন্তু সেখানে যদি সরকার বিরোধী, দেশদ্রোহী এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, ধর্মীয় সহিষ্ণুতা নষ্ট করে, সেই ধরনের যদি কোনো ফেক নিউজ কিংবা ফলস ন্যারেটিভ যদি কেউ সোশ্যাল মিডিয়ায় দেয় বা কোনো বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করা হয়। তবে আমাদের দেশে সেটা হচ্ছে আমাদের দেশে আইনের শাসনের যে ঘাটতি, এবং আমাদের দেশে যে আইনের চোখে সকলেই কিন্তু সমান না। সাংবিধানিকভাবে আইনের চোখে সকলেই সমান, কিন্তু যখন বিচারিক প্রক্রিয়া শুরু হয় তখন বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এবং আমাদের বিচারিক তাহলে আমরা প্রক্রিয়ায় তো মোটা দাগে বলতেই পারি যে আমাদের দেশের এখনকার যে গুজব বা অপতথ্যের যে বিষয়গুলো দেখছি সেটাতে খুব সাবধানে আসলে এগোতে হচ্ছে, কারণ যাতে করে কোনো নিরপরাধ মানুষ যাতে এই জালে যাতে ফেসে না যায়, সেই কারণেই হয়তো আমরা অনেক সময় দেখছি যে বিষয়গুলোকে অনেক সময় অনেক হালকাভাবে বা ধীর গতিতে দেখা হচ্ছে, যাতে যথাযথ অপরাধী যাতে ধরা পড়ে। ডক্টর আক্কাস আহমেদ, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম, আরেকটু লম্বা আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71 সাথে।